হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে দিনটা কাইন্ডা স্পেশাল, কারণ আজকে আমার ইউকে আসার 1 মাস পূর্ণ হলো। তো এই 1 মাসে আমার কি কি নতুন অভিজ্ঞতা হলো, কি কি শিখলাম এবং সার্বিক পরিস্থিতি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, এবং ভিডিওর শেষ দিকে কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্সের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো আমি ইউকে এসেছি ঠিক 1 মাস আগে এমিরেটসের একটি ফ্লাইটে, ঢাকা থেকে দুবাই হয়ে সরাসরি ম্যানচেস্টার। আপনারা সবাই জানেন যে আমি ইউনিভার্সিটি অফ গ্রেটার ম্যানচেস্টারে ভর্তি হয়েছি, আর এই জন্যই সরাসরি ম্যানচেস্টারে আসা হয়। ঢাকা থেকে আমাদের ফ্লাইট ছাড়ার কথা ছিল 7:30টায়, কিন্তু কিছু যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের ফ্লাইট শুরু হয় রাত 9টায়। সো ঢাকা থেকে দুবাইয়ের জার্নি ছিল 5 ঘন্টা, এবং দুবাইয়ে আমাদের ট্রানজিট ছিল 4 ঘন্টা 40 মিনিটের মতো। তো যেহেতু শুরুতেই ডিলে হয়ে যায়, সো এটা একরকম ভালোই ছিল। পরবর্তীতে আমাদের ট্রানজিটের টাইমটা কমে যায়। তো দুবাইতে আমরা প্রায় 3.5 ঘন্টা ট্রানজিটে অপেক্ষা করার পর আবার আরেকটি 7.5 ঘন্টার ফ্লাইট নিয়ে সরাসরি চলে আসি ম্যানচেস্টার। সো ম্যানচেস্টার এয়ারপোর্টে ল্যান্ড করার পর শুরুতেই আমার চোখে পড়ে খুবই সিস্টেমেটিক একটা দেশ, পরিপাটি এয়ারপোর্ট, এবং ইমিগ্রেশনে খানিকটা ভিড় ছিল, কারণ আমরা যে ফ্লাইটে করে এসেছিলাম মোটামুটি প্রায় 400+ প্যাসেঞ্জার ছিল। যে কোনো দেশে ঢোকার আগে ইমিগ্রেশনে আমার কিছুটা ভয় কাজ করে, বাট এবার কোনো ভয় কাজ করছিল না, বরং আমি খুবই এক্সাইটেড এবং ওয়েট হচ্ছিল না যে কখন ইমিগ্রেশনের কাউন্টারে আমরা যাব এবং আমরা তাড়াতাড়ি ইউকেতে ঢুকে পড়বো। তো যাই হোক, মোটামুটি প্রায় হাফ অ্যান আওয়ার ওয়েট করার পর আমরা ইমিগ্রেশন ডেস্কে যাই, আমি আর আমার ওয়াইফ, এবং আমাদেরকে জিজ্ঞাসা করা হয়, খুব বেশি না, 2-1টা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। সবাই জানতে চেয়েছিলেন আমার কাছে যে ইমিগ্রেশনে কি কি জিজ্ঞাসা করা হয়েছিল আপনাদেরকে। তো ফার্স্টলি আমাকে আমার কাস্ট লেটারটা, যেটা ইউনিভার্সিটি থেকে যে অফার লেটার বলে যেটাকে, সেটা দেখতে চেয়েছিল এবং জিজ্ঞাসা করেছিল মেইন অ্যাপ্লিকেন্টকে। তো যখন আমি বললাম যে আমি, তো এরপর জিজ্ঞাসা করলো যে কোথায় উঠেছেন। তো আমি শুরুতেই একটা বাসা নিয়ে রেখেছিলাম, সো এই বাসার পোস্টাল কোড এবং অ্যাড্রেসটা ওনাদেরকে বললাম। তো এরপরে হচ্ছে আর তেমন কোনো কিছু জিজ্ঞাসা করেনি। এরপরে ফিঙ্গারপ্রিন্ট দিলাম, এরপর আমার ওয়াইফ ফিঙ্গারপ্রিন্ট দিল, এরপর দোস ম্যাজিক্যাল ওয়ার্ডস, ওয়েলকাম টু ইউকে। তো এয়ারপোর্ট থেকে বের হয়ে একটা ট্যাক্সি নিয়ে নিলাম। ট্যাক্সি থেকে বাসা পর্যন্ত নিয়েছিল প্রায় 32 পাউন্ডস এর মতো অ্যারাউন্ড। তো যেহেতু আগে থেকে বাসা ঠিক করে রেখেছিলাম, তো সে বাসায় গিয়ে হালকা পাতলা গোছগাছ করে তারপর হচ্ছে খেতে বসে গেলাম। তো আমাদের যে ফ্ল্যাটমেট ছিলেন, উনি খুবই ভালো ছিলেন, আমাদের জন্য রান্না করে রেখেছিলেন। দ্যাট ওয়াজ টোটালি আনএক্সপেক্টেড। তো যাই হোক, শুনেছিলাম যে ইউকের আবহাওয়া খুবই আনপ্রেডিক্টেবল, বাট আমরা প্রথম কয়েকদিন, যে আজকে যেরকম আবহাওয়া দেখতে পাচ্ছেন, সানি, সো এরকম দেখতে পেয়েছিলাম। প্রথম 4-5 দিন 6 দিন এরকমই ছিল। প্রথম কয়েকটা দিন একটু চ্যালেঞ্জিংই ছিল বটে, কারণ ঘুমের টাইম পরিবর্তন, তারপরে আবহাওয়া চেঞ্জ। যদিও আবহাওয়াটা বাংলাদেশ থেকে অনেক বেশি প্লিজেন্ট এবং ঠান্ডা আবহাওয়া, আর তাপমাত্রা অ্যারাউন্ড 10 to 13 বা 15, ম্যাক্সিমাম 18 পর্যন্ত আপ ডাউন করে। তো আমরা খাবার দাবারের ব্যাপারে যদি বলতে হয়, তো খাবার দাবার প্রথম দিক থেকেই আমরা বাসায় রান্না করেই খাই, কারণ রিসার্চ করে এসেছিলাম যে কোথায় বাঙালি খাবার বা কোথায় বাঙালি মার্কেট দোকানগুলি আছে, মুদি দোকানগুলি আছে, বা মাংস, হালাল মাংস, মাছ এগুলি পাওয়া যায়। সো খুব বেশি কষ্ট হয়নি খুঁজে পেতে। সো প্রথম দিনই এসেই হালকা রেস্ট নিয়ে বাজার টাজার করে এরপর হচ্ছে আমরা বাসায় রান্না করে খাওয়া দাওয়া শুরু করি। তো অ্যাডজাস্ট হতে মোটামুটি 3-4 দিন সময় লাগে। তো এরপরে হচ্ছে আমরা বের হই, বিভিন্ন যে জরুরি কাজগুলি আছে যেগুলো আসার পরপরই করতে হয়, যেমন ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার বানানো, তারপর ব্যাংক অ্যাকাউন্ট খোলা, তারপর সিভি প্রিন্ট করা। সিভি যদিও এখানে বেশিরভাগ জায়গায় আপনার সফট সিভি লাগে, বাট আমরা কিছু সিভি প্রিন্ট করেও রেখেছিলাম, কারণ অনেকগুলো জায়গায় যেতে হবে। সো যেখানে যাবো, যদি কোথাও সিভি চায়, যাতে আমরা সাথে সাথে হার্ড কপিটা দিয়ে দিতে পারি, এই ব্যবস্থাটাও আমরা করে রেখেছিলাম। তো ইউকেতে শুরুতে এসেই আপনার যেটা দরকার হবে সেটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট। এখান থেকে ওখানে যাওয়ার জন্য বা মোটামুটি ট্রাভেলিং এর জন্য আপনার বাসটাই হচ্ছে প্রধান যানবাহন, কারণ ট্রেন এর টাইম টেবিল আছে, আবার ট্রামও সব জায়গায় যায় না। তো বাস অল অ্যারাউন্ড ম্যানচেস্টার মুভ করে। সো আপনি দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক
3 ভিত্তিতে বাস পাস পেয়ে যাবেন। শুরুর দিকে আপনার সাপ্তাহিক পাসটা নেওয়াই ভালো, কারণ ইউনিভার্সিটি শুরু হওয়ার অ্যাটলিস্ট 5-6 দিন আগেই সবাই চলে আসে। সো এই কয়েকদিন আপনি আপনার সুবিধা মতো জায়গা চেনার জন্য একদিক থেকে ওদিকে ঘুরুন, এরপর জবের জন্য দেখতে পারেন, যেমনটা আমরা করেছিলাম। আমরা এসেই প্রায় 2 দিনের মতো রেস্ট নিয়ে সিভি প্রিন্ট করে এরপর জব হান্টিং এ বেরিয়ে গিয়েছিলাম। ডেইলি লাইফটা অনেকটা গুছিয়ে গিয়েছে। সকাল সকাল ঘুম থেকে ওঠা, যেদিন ইউনিভার্সিটি থাকে সেদিন ইউনিভার্সিটিতে যাওয়া, সকালের নাস্তা, দুপুরের খাবার, রান্না বান্না, ঘর দর ঠিক মতো নিজেই গুছানো। তো একটা রুটিনে চলে এসেছে লাইফ। তো এখন আমি আপনাদের মধ্যে অনেকেই আমাকে ইনবক্সে অনেকগুলো কোয়েশ্চেন করেছেন। এর মধ্যে থেকে কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স সেগুলোর অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করব, এবং নতুন যারা আসতে যাচ্ছেন তাদের জন্য একটা পরামর্শ দিয়ে ভিডিও শেষের দিকে চলে যাব। প্রথম যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে ইউকে আসার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা। তো আমাকে যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো ফ্যামিলি, ফ্রেন্ডস সবাইকে রেখে আসাটা খুবই কষ্টকর এবং খুব চ্যালেঞ্জিং। বাট আমি যেহেতু আমার ওয়াইফ সহ এসেছি, সো আমার জন্য এতটা কষ্টদায়ক হয়নি। ওর সাপোর্টটা আমাকে খুব হেল্প করেছে। যেহেতু দুজনের সাপোর্ট, সো একাকিত্ব এতটা অনুভূত হয়নি। সেকেন্ড যেটা জিজ্ঞাসা করেন সেটা হচ্ছে কাপল যদি আসেন তাহলে সেটা সুবিধা না অসুবিধা। আমি বলবো অবশ্যই সুবিধা, বাট একে অন্যকে সাপোর্ট করুন, একে অন্যের পরিপূরক হন। আমি এটা করতে পারবো না বা আমি এটা করি না, সো এরকম করা যাবে না। দুজনের কাজটা শেয়ার করে নিন। যেমন আমিও রান্না করি, আমিও ঘর দুয়ারে কাজ করি, ও করে। এখন যেহেতু ও কাজ করছে, বেশিরভাগ সময় আমার ওকে হেল্প করতে হয়। সো এটা নিয়ে কথা কাটাকাটি বা আমি পারবো না এরকম করার কিছু নাই। নেক্সট যে কোশ্চেনটা করা হয় সেটা হচ্ছে মাসিক খরচ কত। তো ইউকেতে মাসিক খরচের বেশিরভাগটাই যায় হচ্ছে বাসা ভাড়ার পিছনে। বাসা ভাড়া এলাকা ভেদে প্রায় 600 থেকে 750 পাউন্ডের মধ্যেও আপ ডাউন করে। যদি আপনি সিঙ্গেল রুম নেন, কোনো ক্ষেত্রে আপনি 500-550 রুম পেয়ে যাবেন। বাট আমরা এখন যে রুমটাতে আছি সেটার জন্য আমাদেরকে মান্থলি পে করতে হচ্ছে 650 পাউন্ডস। আর বাকি দুজনের মাসিক বাজার যদি আপনি মোটামুটি ভালো খাওয়া দাওয়া করেন, সেক্ষেত্রে আপনার 150 থেকে সর্বোচ্চ 200 পাউন্ডের মতো হয়ে যাওয়ার কথা। কোশ্চেন হচ্ছে কত টাকা নিয়ে আসবো। আসলে এটা হচ্ছে ডিপেন্ডস, অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান গেট। সো অ্যাটলিস্ট আমি যেটা বলবো যে আপনি আপনার টিউশন ফি, যেহেতু আমার টিউশন ফিটা হচ্ছে ইনস্টলমেন্টে আপনি পে করতে পারবো, সো আপনিও যদি ইনস্টলমেন্টে পে করতে পারেন সেক্ষেত্রে অ্যাটলিস্ট 3 মাসের টিউশন ফি ইনস্টলমেন্ট, 3 মাসের বাসা ভাড়া এবং 3 মাসের খাওয়ার খরচ আপনি নিয়ে আসুন অ্যাটলিস্ট। তাহলে আপনি প্রথম 2 মাস যদি জব নাও পান, আপনার একটা রিলিফ থাকবে। আমরাও ট্রাই করেছিলাম এরকম একটা ব্যাকআপ নিয়ে আসার জন্য। নেক্সট আরেকটা ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন হচ্ছে জব। তো জব পাওয়া যায় কিনা, আমি আসলে জব পাবো কিনা, পার্ট টাইম জবের কি অবস্থা। তো যেহেতু মোটামুটি 1 মাস হলো, আমি একটা ক্লিয়ার পিকচার আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। ফুল টাইম জবের থেকে পার্ট টাইম জব পাওয়াটা তুলনামূলক কঠিন। যারা স্টুডেন্ট হিসেবে এসে পার্ট টাইম জব করে আপনার টিউশন ফি ম্যানেজ করবেন বা আপনার থাকা খাওয়ার খরচ ম্যানেজ করবেন, এখন হয়তো এটা খুবই টাফ। ফুল টাইম জবের ক্ষেত্রে যেটা আমি বলবো যে সব জায়গায় ফুল টাইম জবের প্রায়োরিটি অনেক বেশি। আমার ওয়াইফ আলহামদুলিল্লাহ জব পেয়ে গেছেন অলরেডি, আমিও খুঁজতেছি, হয়তো আল্লাহর রহমতে পেয়ে যাব। জব যে নাই সেরকম না, জব রয়েছে, বাট আপনাকে প্রচুর খুঁজতে হবে, প্রচুর অ্যাপ্লাই করতে হবে। এবং ফাইনালি যদি আপনার একটা রেফারেন্স থাকে সেক্ষেত্রে আপনার জব পাওয়াটা খুব ইজি হয়ে যাবে। বাট যেহেতু আমাদের রেফারেন্স নাই, সো চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই পেয়ে যাবো ইনশাআল্লাহ খুব সুন। নতুন যারা আসতে যাচ্ছেন তাদের প্রতি আমার পরামর্শ হবে যে নতুন দেশে আসছেন, কিছু গুরুত্বপূর্ণ বা ডেইলি কাজ যেমন কুকিং, ক্লিনিং এবং আয়রনিং এগুলো শিখে আসুন। পারলে কিছু স্কিল জব, আপুরা বলবো যেমন পার্লারের কাজ শিখে আসুন। অবশ্যই ড্রাইভিং শিখে আসুন সবাই, এবং মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসুন যে নতুন দেশ, যে কোনো কাজই করতে হতে পারে, যে কোনো সিচুয়েশন হতে পারে, ভেঙে পড়লে চলবে না, একে অন্যকে সাপোর্ট করতে হবে। এতটুকুই। তো এই ছিল আমার ইউকের 1 মাসের জার্নি। আশা করি আপনাদের সবার সাথে এই কথাগুলো শেয়ার করেছি, আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আস্ক করতে পারেন কমেন্ট বক্সে। আপনাদের যদি কোনো পরামর্শ থাকে সেটাও আপনারা আমাদেরকে লিখে দিতে পারেন কমেন্ট বক্সে বা ইনবক্স করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে এবং অনেক কিছু জানতে পেরেছেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজ লাইক করুন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করুন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।